এখান থেকে বাঁচান, ওরা চলে আসছে, আমাকে ছাড় দেবে না, সময় খুব কম, প্লিজ আমাকে এখান থেকে বাঁচান। রাত গভীর, মেঘলা আকাশের নিচে একা হাঁটছে একজন, নাম তার রাহাত, বয়স প্রায় 27, পেশায় সাংবাদিক। তার ব্যক্তিত্বে এক ধরনের নির্লিপ্ততা, যেন সেই নিজেকেই পৃথিবীর অংশ ভাবতে পারে না। অফিসের কাজের জন্য গভীর রাত পর্যন্ত থাকতে হয় তা, কিন্তু আজকের রাতটা আলাদা। আজ তার চোখে তীব্র আতঙ্কের ছাপ। প্রায় 2 ঘন্টা আগে রাহাত একটি অজানা নাম্বার থেকে ফোন পেয়েছিল। আপনি যদি সত্যি একজন সাহসী সাংবাদিক হন, তবে কাল রাতের ঘটনা নিয়ে রিপোর্ট করুন, আমাদের বাঁচান, সময় খুব কম। ফোন কেটে যাওয়ার পর থেকেই রাহাতের মাথায় এলোমেলো। কে ফোন করলো, কোন ঘটনা, কোথায় বাঁচাবে, এই চিন্তার মাঝেই রাহাতের মনে পড়লো গত রাতের ঘটে যাওয়া রহস্যময় ঘটনা। শহরের এক প্রান্তে একটি লাশ পাওয়া গেছে। লাশটি এমন ভাবে বিকৃত ছিল যে পুলিশও সঠিক পরিচয় নির্ধারণ করতে পারেনি। সেই লাশের চোখের মণি দুটো ছিল গলে যাওয়া, হাতের তালুতে ছিল অদ্ভুত চিহ্ন, আর শরীরের চারপাশে ছিল পোড়ার দাগ। রাহাতের এক পুরনো সূত্র জানিয়েছিল ঘটনাটি কোনো সাধারণ খুনের ঘটনা নয়, এখানে কোনো অদ্ভুত শক্তির হাত থাকতে পারে। এই ভাবনায় মগ্ন রাহাত হঠাৎ লক্ষ্য করলো রাস্তার একটি গলির মোড়ে একটি বয়স্ক ভিখারি তার দিকে চেয়ে হাসছে, কিন্তু সে হাসি স্বাভাবিক ছিল না, চোখে যেন অদ্ভুত লাল আভা। সাবধান সাংবাদিক, কিছু জিনিস থেকে দূরে থাকাই ভালো, না হলে কথাটা শেষ হওয়ার আগেই ভিখারি অদৃশ্য হয়ে গেল। রাহাত হতভম্ব, সে কি ভুল দেখছে? কিন্তু এরকম দৃশ্য গত 1 সপ্তাহে সে বারবার দেখেছে। ঘড়িতে রাত 3টা, রাহাত বাড়ি ফিরতে চাইলো, কিন্তু ফোনটা আবার বেজে উঠল। এবারও সেই অচেনা নাম্বার। ফোন তুলতেই শোনা গেল এক নারীর করুণ কণ্ঠস্বর, আমাকে সাহায্য করুন, আমি জানি আপনি একমাত্র পারেন, আমি শহরের মন্দির রোডের শেষ বাড়িতে আছি, প্লিজ। ফোনটা কেটে গেল। রাহাত মন্দির রোডের কথা শুনে থমকে গেল, কারণ তার জানা আছে সেই এলাকায় কয়েক বছর ধরে কোনো মানুষ বাস করে না, অথচ কণ্ঠটা এতটা বাস্তব আর অসহায় ছিল যে রাহাত মনে মনে প্রতিজ্ঞা করলো সত্য উদ্ঘাটন করতেই হবে। কিন্তু সে জানতো না এই সিদ্ধান্ত তাকে এমন এক অন্ধকারে টেনে নেবে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব হবে না। রাত 3:30, রাহাতের মাথায় কেবল একটাই চিন্তা, মন্দির রোডের সেই শেষ বাড়ি। ফোনের নারী কণ্ঠটা তার কানে বারবার বেজে। কে ছিল সে? সত্যি সাহায্য চাইছিল, নাকি এটি কোনো ফাঁদ? কিছুক্ষণের দ্বিধার পর রাহাত তার বাইক নিয়ে রওনা দিল। শহর ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেছে, রাস্তার বাতিগুলো ঝিমঝিম করছে, চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন সবকিছু তার বিরুদ্ধে চুপ হয়ে আজ। মন্দির রোডে পৌঁছাতে রাহাতের সময় লাগলো প্রায় 30 মিনিট। জায়গাটা তার পরিচিত, কিন্তু আজ রাতে এই রাস্তা যেন ভিন্ন, বাতাস ভারী আর ঠান্ডা। বাড়িটার সামনে পৌঁছে রাহাত বাইক বন্ধ করলো। বাড়িটা দেখে বুকের ভেতরটা ঢক করে উঠলো। বিশাল পুরনো কাঠের দরজা, জানালাগুলো ভাঙাচোরা, আর চারপাশে ছেঁড়া লতাগুল্ম, পুরো জায়গাটাই যেন ভয় ছড়িয়ে রেখেছে। রাহাত দরজার সামনে দাঁড়িয়ে গভীর শ্বাস নিল, সাহস করে দরজায় ধাক্কা দিল। দরজাটা খুব সহজেই খুলে গেল। ভেতরে অন্ধকার। মোবাইলের টর্চ চালিয়ে ভেতরে পা রাখলো সে। ঘরের মেঝে ধুলোয় ভরা, দেয়ালের গায়ে পুরনো রক্তের মতো লাল রঙের অদ্ভুত চিহ্ন আঁকা। পুরো বাড়ি থেকে যেন পচা কিছু গন্ধ আসছে। হঠাৎ উপরের তলা থেকে শব্দ শোনা গেল, আপনি কি রাহাত? প্লিজ আমাকে সাহায্য করুন। কণ্ঠটা একই নারী, উনি যিনি কথা বলেছিলেন। রাহাত নিঃশ্বাস চেপে উপরের দিকে তাকালো, কিন্তু সেখানে কিচ্ছুই দেখা গেল না। রাহাত ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। সিঁড়ির কাঠগুলো কটকট শব্দ করছে। উপরে পৌঁছে সে দেখতে পেল একটি ঘরের দরজা খোলা। ঘর থেকে আলো ঝলমল করছে, অথচ পুরো বাড়ি অন্ধকার। আপনি আছেন? রাহাত প্রশ্ন করলো, কিন্তু কোনো উত্তর এলো না। ভেতরে ঢুকতেই রাহাত দেখতে পেল একটি মোমবাতি জ্বলছে, তার পাশে একটি পুরনো আয়না। আয়নার সামনে কেউ নেই, কিন্তু রাহাত সেখানে স্পষ্টভাবে একজন নারীর প্রতিবিম্ব দেখতে পেল। নারীটি পরনে লাল শাড়ি, মুখে গভীর দুঃখের চাপ, তার ঠোঁট নড়ল। আপনি সত্যি সাহায্য করতে এসেছেন? রাহাত থমকে গেল। কে আপনি? খুন করেছিলেন আপনি? নারীটি মাথা নাড়ল। আমার নাম আফরোজা, আমাকে এখানে বন্দি করে রাখা হয়েছে। আমার শরীর এখানে নেই, কিন্তু আমার আত্মা আটকে। আপনি যদি আমার দুঃখ ঘোচাতে পারেন, তাহলে হয়তো মুক্তি পাবো। রাহাত হতভম্ব, এও কি সম্ভব? কিন্তু সে নিজেকে সামলে নিল। আপনার দুঃখ কি? কিভাবে সাহায্য করব? আফরোজা কান্না জড়ানো গলায় বলল, এটা আমার প্রেমিক। আমি এক সময় কাউকে ভালোবেসেছিলাম, সে ছিল কালোজাদু চর্চাকারী। আমি
বুঝতে পারিনি তার ইহা কতটা অশুভ। সে আমাকে ব্যবহার করেছিল নিজের শক্তি বাড়ানোর জন্য। আমার শরীরকে এক ভয়ঙ্কর প্রক্রিয়ার মাধ্যমে সে হত্যা করেছিল, আর আমার আত্মাকে এখানে রেখেছে। তাকে থামাও, নইলে এই শহরেও আরো মানুষ মারা যাবে। রাহাত কিচ্ছু বলার আগেই দরজার বাইরে থেকে একটি বিকট শব্দ এলো। সে দ্রুত ঘুরে দেখলো দরজাটা বন্ধ হয়ে গেছে। আলো নিভে গেল, চারদিকে শুধুই অন্ধকার। আয়নার প্রতিবিম্ব অথচ ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করলো, আর সাথে সাথে শোনা গেল গম্ভীর একটি পুরুষের ভয়ঙ্কর কণ্ঠ। তুমি খুব বড় ভুল করেছো এখানে এসে। এখন দেখো মৃত্যুর আগে কিভাবে আতঙ্কের চেনা যায়। রাহাত প্রচন্ড আতঙ্কে জমে গেল। কি ঠান্ডা স্পর্শ যেন তার শরীরের প্রতিরায় প্রবাহিত হতে লাগলো। ভয়ে তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। মোবাইলের টর্চটাও হঠাৎ বন্ধ হয়ে গেল। চারপাশের গভীর অন্ধকারে সে নিজের নিঃশ্বাস পর্যন্ত শুনতে পাচ্ছিল। কে তুমি? রাহাত কোনো মতে গলা ফাটিয়ে বলল। কণ্ঠটা এবার আরো কাছ থেকে শোনা গেল। আমি সেই ব্যক্তি তোমার মতো কৌতূহলীদের শাস্তি দেয়। তোমাকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়নি, কিন্তু তুমি নিজেই এসেছো। আচমকা ঘরের মেঝে কাঁপতে শুরু করলো। দেওয়ালের গায়ে অদ্ভুত চিহ্নগুলো যেন জীবন্ত হয়ে উঠলো। একের পর এক গাঢ় লাল আলো বেরিয়ে আসতে লাগলো চিহ্নগুলো থেকে। হঠাৎ সেই নারী কণ্ঠটা আবার শোনা গেল। রাহাত, তুমি যদি আমাকে সাহায্য করতে চাও তবে ওই আয়নার গায়ে স্পর্শ করো, সেটাই আমার মুক্তির চাবিকাঠি। কিন্তু সাবধান, সে তোমাকে থামানোর জন্য যা খুশি করতে পারে। রাহাত দ্রুত আয়নার দিকে এগিয়ে গেল, কিন্তু পেছন থেকে একটি অদৃশ্য শক্তি তাকে মাটিতে ফেলে দিল। সে বুঝতে পারলো এখানে এক মুহূর্ত দেরি করাও জীবনের জন্য ঝুঁকিপূর্ণ, কিন্তু তার সাহসটাকে টেনে নিয়ে গেল। মেঝে থেকে উঠে রাহাত আয়নার দিকে দৌড়ালো। এবার সে গম্ভীর পুরুষ কণ্ঠটি আরো উচ্চস্বরে এসে উঠলো। তুমি কি সত্যি ভেবেছ এত সহজে মুক্তি পাবে? আয়নার গায়ে হাত রাখতেই ঘরের সবকিছু অন্ধকার হয়ে গেল। হঠাৎ রাহাত নিজেকে একটি অদ্ভুত স্থানে আবিষ্কার করলো। চারপাশে শুধুই ধোঁয়া আর অস্পষ্ট আলো। সেখানে এক লাল শাড়ি পরা নারী দাঁড়িয়ে। তুমি এখানে কেন? রাহাত জানতে চাইলো। আফরোজা বলল, তুমি আয়নার অন্য পারে চলে এসেছো। এটা তার আলাদা এক জগৎ, যেখানে সে কারদের ধরে রাখ। আমি এখানে কয়েকদিন ধরে বন্দী হয়ে আছি। তুমি যদি আমাকে মুক্ত করতে চাও তবে তার শক্তির উৎস ধ্বংস করে। কোথায় সেই শক্তির উৎস? রোজা ইঙ্গিত কর ধোঁয়ার মধ্যে লুকিয়ে থাকা একটি পাথরের দিকে। সেটি কালো রঙের, আর তাতে অদ্ভুত সব চিহ্ন খোদাই করা। ওই পাথর ভেঙে দাও, কিন্তু সাবধান, সে থামানোর চেষ্টা করবে। রাহাত পাথরের দিকে এগিয়ে গেল। তখনই পেছন থেকে গম্ভীর কণ্ঠস্বরটি শোনা গেল, তুমি আমার সাথে লড়াই করবে? তবে মৃত্যুর জন্য প্রস্তুত? পেছনে তাকিয়ে রাহাত দেখলো কালো ছায়া তার দিকে ছুটে আসে। ঝটপট পাশ কাটিয়ে পাথরটি হাতে নিল। ছায়াটি এবার তাকে ঘিরে ধরে গরম বাতাসের মতো আঘাত করতে লাগলো। রাহাত ব্যথায় চিৎকার করলো, কিন্তু হাল ছাড়লো না। এক হাত দিয়ে পাথরটি মাটিতে ছুঁড়ে মারলো। পাথরটি ভেঙে যেতে পুরো জায়গা কেঁপে উঠলো। ধোঁয়া মিলিয়ে গেল, আর সেই ছায়াটিও তীব্র চিৎকার দিয়ে অদৃশ্য হয়ে গেল। আফরোজার তা মুক্তি হলো। তার চেহারায় প্রশান্তির ছাপ ফুটে উঠলো। তুমি সত্যি সাহস, আমার জন্য নিজের জীবন বিপন্ন করে। এখন আমি মুক্ত। চোখ বন্ধ করে অনুভব করলো চারপাশ আবার স্বাভাবিক হয়ে গেছে। সে নিজেকে সেই পুরনো বাড়ির ভেতরে দেখতে পেল, কিন্তু এবার বাড়িটি আগের মতো ভয়ঙ্কর লাগছিল না। ফ্রোজা কণ্ঠ তার কানে ভেসে এলো, তোমার এই সাহস অনেকেই জীবন বাঁচাবে। ধন্যবাদ। রাহাত ক্লান্ত দেহ নিয়ে বাইরে বেরিয়ে এলো। ভোরের আলো ফুটছিল। সত্য উদ্ঘাটনের দায়িত্ব পালন করার সংকল্পে তার মনে নতুন শক্তি জাগলো। রাহাত ক্লান্ত শরীরে বাইক চালিয়ে বাড়ির পথে ফিরছিল। ভোরের আলো চারদিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু তার মন এখনো ভারী। সবকিছু শেষ হলো, নিজেকে বললো রাহাত। কিন্তু তখনই পকেটে রাখা ফোনটা আবার বেজে উঠলো। এবারও সেই অজানা নাম্বার। রাহাত ধীরে ধীরে ফোনটি কানে তুললো। ওপাশ থেকে ভেসে এলো একটি ভিন্ন কণ্ঠ, এক পুরুষের। তুমি কি সত্যি ভেবেছ পাথর ভেঙে সব শেষ হয়ে গেছে? ফোনের লাইন কেটে গেল। রাহাতের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আয়নার অন্য পাশের জগতের কথা মনে পড়লো। তবে কি এই ভয়ঙ্কর অধ্যায়ের শেষ হয়নি? তার মাথায় একটি কথাই ঘুরপাক খেতে লাগলো। এইসব শক্তির উৎস আসলে কোথায়? আর ঠিক তখনই আকাশে মেঘ জমতে শুরু করলো। দূর থেকে শোনা গেল মন্দির রোডের দিকে আসা এক ভৌতিক গর্জন। রাহাত বাইক থামিয়ে পেছনে তাকালো, কিন্তু কিছুই দেখা গেল না। শুধু একটা শব্দ ভেসে আসছিল দূর থেকে, একটা হাসি, যেটা স্পষ্টই মানুষের নয়। মুহূর্তেই রাহাতের মনে প্রশ্ন জেগে উঠলো, এটা কি সত্যি শেষ, নাকি সবকিছু শুরু?